আসসালামু আলাইকুম, শারমিল্লিনা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাত 12টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্ধ্যায় গণভবনে 14 দলীয় জোটের সিনিয়র নেতাদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সর্বসম্মতিক্রমে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয় বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণভবনের বাইরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন গত কয়েকদিনে রূপ নেয় সহিংসতা আর সংঘর্ষে। ঘটে প্রাণহানির ঘটনা। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর পুলিশের গুলির জেরে ফুঁসে ওঠে পুরো দেশ। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানায় বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন। ধাওয়া পাল্টা ধাওয়া আর অগ্নিসংযোগে আন্দোলন আরও জোরদার হয়। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে গণভবনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও 14 দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের বাইরে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, কোটা বিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি জামায়াতের সশস্ত্র সন্ত্রাসীরা জ্বালাও পোড়াও করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, যার সাথে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এই মুহূর্তে দেশে যে সন্ত্রাস নাশকতা চলছে তার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এই সন্ত্রাস নাশকতা বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররাই পরিচালনা করছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে। ক্রমাগতভাবে কোনো কোনো জায়গায় সশস্ত্রভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পর হামলা করে দেশ জুড়ে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। তাদের ধ্বংসযজ্ঞ দেখে মনে হয় তারা রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে। ওবায়দুল কাদের বলেন, দেশবিরোধী এমন কার্যকলাপ দমনে 14 দলের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান সিনিয়র নেতারা। নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে শুক্রবার রাত 12টা থেকে সারা দেশে সরকার সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী দেশে নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার দেশে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন, যেটা নিয়ম অনুযায়ী কারফিউ তো অবশ্যই সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে। কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। এটা সরকারি সিদ্ধান্ত। আইন ভঙ্গকারীদের দেখামাত্র গুলি করা সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে বলেও জানান ওবায়দুল কাদের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের গুলি, টিয়ারশেল আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পার হলো কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিন। যাত্রাবাড়ি, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা, গুলশান সহ অশান্ত হয়ে পড়ে গোটা রাজধানী। শুক্রবার মধ্যরাত পর্যন্ত ঢাকায় 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর আহত পেয়েছেন অনেকেই। এনটিভির সাংবাদিক সহ আহত পেয়েছেন বেশ কয়েকজন সাংবাদিকও। ভাঙচুর করা হয়েছে মিরপুর, শাওরাপাড়া, কাজীপাড়া ও 10 নম্বর মেট্রো রেল স্টেশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দ্বিতীয় দিনেও উত্তপ্ত গোটা রাজধানী।
সকাল থেকে মোহাম্মদপুরে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্র। মুহুর্মুহু টিয়ার সেল আর ইট পাটকেলে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় মোহাম্মদপুর এলাকায়। জুমার পর শত শত বিক্ষুব্ধ আন্দোলনকারীরা রাস্তায় নেমে আসে। সেখানে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বিপুল সংখ্যক বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। একসাথে এতগুলো স্থাপনা যদি তারা আক্রমণ করে আগুন ধরায় দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে একটি শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী যেতে অলমোস্ট বাধ্য করা হচ্ছে। তো সেই অবস্থায় দাঁড়াচ্ছে এবং যদি এই অবস্থা চলতে থাকে আইনগতভাবে শক্ত অবস্থানে থেকে এটাকে দমন করা হবে। এদিকে গুলশান বাড্ডা এলাকায় সকাল থেকেই টিয়ার সেল আর সাউন্ড গ্রেনেডে প্রকম্পিত হয়েছে। যে কোনো জমায়েত দেখলেই চড়াও হয়েছে পুলিশ। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের বেধড়ক পেটানো হয়েছে। এদিকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনেও যাত্রাবাড়ির চিত্র একই রকম। সকাল থেকেই যাত্রাবাড়ি এলাকায় সংঘর্ষ চলমান রয়েছে। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশের রাবার বুলেট, টিয়ার সেল অব্যাহত রয়েছে। সংঘর্ষ ছড়িয়েছে যাত্রাবাড়ি ও আশেপাশের এলাকায়। পুলিশের সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট আর টিয়ার সেলে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। থেকে থেকে ছাত্র পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষে উত্তাল সেখানকার অলিগলি ও প্রধান সড়ক। পুড়িয়ে দেওয়া হয়েছে এনটিভির গাড়ি। হামলা হয়েছে এনটিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানের ওপর। মগবাজার ও রামপুরা এলাকায় পুলিশের সাথে আন্দোলনরতদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রামপুরা বনশ্রী এলাকায় আকাশপথে হেলিকপ্টার থেকে গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ছোড়া হয়েছে বলে দাবি করে এলাকাবাসী। উত্তরাতে শুক্রবারও শিক্ষার্থীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে। দিনভর সংঘর্ষের পর রাতেও থামেনি ধাওয়া পাল্টা ধাওয়া। রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
আন্দোলন এখন কোটা বিরোধীদের হাতে নেই। ৭১-এর পরাজিত শক্তিরা ধ্বংসলীলা চালাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের পরাজিত করেই ঘরে ফেরা হবে। শুক্রবার বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে চলমান সহিংসতায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। আর প্রধানমন্ত্রীর সাথে আলোচনার জন্য গণভবনের দরজা সবসময় খোলা বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন রকনউদ্দিন। দেশজুড়ে চলমান সহিংসতায় নিহতদের জন্য শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা। এরপর অনুষ্ঠিত হয় সন্ত্রাস বিরোধী সমাবেশ। এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সরকারি চাকুরিতে মেধায় ৮০% নিয়োগের বিষয়টি সরকার মেনে নেয়। আন্দোলনে আর তারা নেই, আছে সরকার বিরোধীরা। এই আন্দোলন কোটা বিরোধীদের হাতে নেই, আন্দোলন চলে গেছে জামাত, শিবির, ছাত্রদল, যুবদল, এই অপশক্তির কাছে। এরা এখন এদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন, বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরতে চাই। শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য গণভবনের দরজা যে কোনো সময় খোলা বলেও জানান ওবায়দুল কাদের। আসেন, কেউ চ্যালেঞ্জ করুন, আসুন। এখন কথা বলাই দিচ্ছি, গণভবনের প্রধানমন্ত্রী কথা বলতে চান, কেন এ গুজব ছড়াচ্ছেন? শেখ হাসিনা নাকি বিদেশ চলে গেছে, শেখ হাসিনা নাকি পালিয়ে গেছে। শেখ হাসিনা কোনদিনও পালিয়ে যাবেন না। পালিয়ে গেছে আপনাদের নেতা মুসলেকা দিয়ে লন্ডনে। দেয়ালে পিঠ থেকে যাওয়ায় এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রধানমন্ত্রী কঠোর হবার নির্দেশনা দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। সারা বাংলা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের পদত্যাগ দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। দাবি মানার বদলে পাখির মতো গুলি করে ছাত্রদের হত্যা করা হচ্ছে। অভিযোগ করে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তাদের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে বিশেষ বাহিনী দিয়ে সরকারই অগ্নিসন্ত্রাস করছে বলেও অভিযোগ করেছেন মির্জা ফখরুল। শুক্রবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপির মহাসচিব। ইমরুল আহসানের রিপোর্ট। আন্দোলনের প্রতি শুরু থেকে কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করে শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করতে চাইছে সরকার। আন্দোলনরত বিক্ষুব্ধ জনতার উপর হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ করে দলটি। গেল কয়েকদিনে অর্ধশতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। একই সাথে আন্দোলনে বিএনপির অবস্থানও পরিষ্কার করেন তিনি। কোটা সংস্কারের ন্যায্য দাবি মানার বদলে গত কয়েকদিনে প্রায় অর্ধশত ছাত্র জনতাকে পাখির মতো হত্যা করেছে। কখনো পুলিশ নিজে, কখনো পুলিশ ছত্রছায়ায় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালিয়েছে। দেশবাসী তাদের সন্তানদের বিরুদ্ধে হিংস্র সরকারের বর্বরতা এবং রক্তপাত দেখতে চায় না। তারা চলমান নির্মমতা ও অনিশ্চয়তার অবসানের লক্ষ্যে খুনি সরকারের পদত্যাগ চায়। আমাদের যে বিক্ষোভ, আমাদের যে যেটা আমরা প্রদর্শন করছি এবং যেভাবে অংশগ্রহণ করছি আপনার ছাত্রদের আপনার কর্মসূচিগুলোর সঙ্গে, এটা আমাদের অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি গ্রহণযোগ্য হবে এবং এই সরকার পদত্যাগ না করবে, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। নাশকতা ও সহিংসতার সাথে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। হত্যাকাণ্ড সহ এই সকল অপকর্ম আড়াল করবার জন্য সাদা পোশাকধারী বিশেষ বাহিনী নিয়োগ করা হয়েছে। সরকারি স্থাপনাসমূহে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীদের আগুন সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার জন্য 2014 থেকে এখন পর্যন্ত এই ঘৃণ্য কৌশল বিভিন্ন সময়ে তারা বিএনপি সহ সকল আন্দোলনকারী দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবহার করে চলেছে। শিক্ষার্থীদের উপর গুলি না চালাতে বিভিন্ন বাহিনীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। গুলি চালাবেন না। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচারের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানিয়ে বিএনপির ডাকা সমাবেশ রূপ নিয়েছে রণক্ষেত্রে। অন্যদিকে বায়তুল মোকাররম এলাকায় চরমোনায় পীর সমর্থক সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠনে বিক্ষোভ ঘিরেও ঘটে সংঘর্ষ, পাল্টা সংঘর্ষের ঘটনা। আটক করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে। এদিনে দলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়েছে নেতাকর্মীরা। হাসান মাহমুদের রিপোর্ট। সংঘর্ষ পাল্টা সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ, বিপরীতে পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর রাবার বুলেট। তছনছ প্রেস ক্লাব, বায়তুল মোকাররম, মতিঝিল, মৎস্য ভবন সহ গোটা এলাকা। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানিয়ে বিএনপির ডাকা সমাবেশ ভণ্ডুল হয়ে যায় প্রেস ক্লাব এলাকায়। সেখান থেকে নেতাকর্মীরা সমাবেশ করতে যান নয়াপল্টনে। সেখানেও নেতাকর্মীদের সাথে বাধে পুলিশের সংঘর্ষ, পাল্টা সংঘর্ষ। পুলিশের টিয়ারশেল আর রাবার বুলেটে নেতাকর্মীরা অবস্থান নেয় বিভিন্ন গলিপথে, করে বিক্ষোভ। আগুন ধরিয়ে দেয় কাকরাইল পুলিশ বক্সে। নেতাকর্মীদের অনেকেই বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে সেখানে প্রবেশ করে। আন্দোলন চলছে, এই আন্দোলন সফল হবে এবং বাংলাদেশের কোনো ছাত্র আন্দোলন কখনো অসফল হয়নি। এক পর্যায়ে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীরা চারদিক থেকে যেতে চাইলে তীব্র টিয়ারশেল ছোড়ে পুলিশ, পাল্টা আর ইট পাটকেল ছোড়ে বিএনপি কর্মীরা। রীতিমতো এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকায়। এর আগে প্রেস ক্লাব এলাকা থেকে পুলিশ আটক করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে। পুলিশের বাধায় পণ্ড হয় গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশও। গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের সাথে বাধে পুলিশের ধস্তাধস্তি। এদিকে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চরমোনায় পীরের সমর্থক সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠনের নেতারা বিক্ষোভ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ, পাল্টা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বায়তুল মোকাররম সহ আশপাশের এলাকা। সাউন্ড গ্রেনেড আর টিয়ারশেলের ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। থেমে থেমে চলে পুলিশের সাথে সংঘর্ষ, পাল্টা সংঘর্ষের ঘটনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাভার, গাজীপুর, সিলেট, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কক্সবাজার ও মাদারীপুরে সংঘর্ষে 12 জন নিহত হয়েছে। আর সারা দেশে সংঘর্ষে আহত হয়েছে 5 শতাধিক। সাভারে উপজেলা প্রাণী সম্পদ অফিসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সরকারি চাকরিতে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এই অবস্থায় রাজধানীর সঙ্গে দেশের সব জেলার সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ওয়ালিউল্লাহ উলির ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনেও রণক্ষেত্র সাভার। শুক্রবার সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কে নামেন আন্দোলনকারীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ঢাকা আরিচা মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুপুরের পর থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণ চলে যায় আন্দোলনকারীদের হাতে। শুরু হয় ধাওয়া, পাল্টা ধাওয়া। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছোড়া ইট পাটকেলের জবাবে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। তাদের সাথে যোগ দেয় বিজিবি। রেডিও কলোনি এলাকায় বিজিবির সাথে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাইমুল ইসলাম আলামিন নামে এক শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বরিশালের চৌমুথায় ঢাকা বরিশাল মহাসড়কে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার সহ 20 জন আহত হয়েছে। এ সময় গুলিবর্ষণ, বোমাবাজি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নরসিংদী জেলা কারাগারের ব্যারাকে আগুন ও প্রধান ফটক ভেঙে দুর্বৃত্তরা ৬ শতাধিক আসামি ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছেন জেল সুপার আবুল কালাম আজাদ। ময়মনসিংহের জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ বের হয়। মিছিলটি গাঙ্গিনার পার পৌঁছালে একদল যুবক আওয়ামী লীগ অফিসে ব্যাপক ভাঙচুর করে। অফিসের আসবাবপত্র বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে আঠারবাড়ি এলাকায় সদর সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনির গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এদিকে ময়মনসিংহ জেলা বিএনপির অফিসেও আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আর সন্ধ্যায় মিন্টু কলেজ এলাকায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রেদওয়ান সাগর নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। খুলনার শিববাড়ি মোড় সকাল থেকে অবরুদ্ধ করে রাখে পুলিশ। দুপুরের পর শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সেখানে অবস্থান নেয়। শিববাড়ি মোড় এলাকায় পুলিশের জলকামান সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কেরানীগঞ্জের জনি টাওয়ারের সামনে কোটা আন্দোলনের পক্ষে স্থানীয়রা অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়। ভৈরবে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ। নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন। চাঁদপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর। জেলা বিএনপি সভাপতির বাসভবনে আগুন। জামালপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর। চট্টগ্রামে 2টি পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের বিচার চেয়েছেন চলচ্চিত্র, নাটক, সঙ্গীত সহ বিভিন্ন অঙ্গনের সাংস্কৃতিক কর্মীরা। শুক্রবার সকালে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করে তারা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে পাশে থাকার কথা জানিয়ে মানববন্ধন করেছেন অভিভাবকরা। রাজধানী শাহবাগে অনুষ্ঠিত মানববন্ধন থেকে কাল শনিবার সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার অভিযোগ ও প্রতিবাদ জানাতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। শুক্রবার সকালে মানিক মিয়া এভিনিউতে অবস্থান নেন তারা। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর সমালোচনা করেন মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা। চলচ্চিত্র, নাটক, সঙ্গীত সহ বিভিন্ন অঙ্গনের কয়েকশো সাংস্কৃতিক কর্মী মানববন্ধনে সামিল হন। এ সময় গুলিতে নিহতদের স্মরণে গায়ের প্রতীকী রক্ত মেখে প্রতিবাদ জানান সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। কর্মসূচিতে এসে বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এই রাজপথে যারা গণতন্ত্রের মুক্তির জন্য যে সমস্ত সাংস্কৃতিক কর্মীরা আজকে দাঁড়িয়েছেন, তারা পথনাটক সহ যে এখানে যে কর্মকাণ্ড করছেন, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অন্যদিকে রাজধানীর শাহবাগে সন্তানের পাশে অভিভাবকরা ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের সাথে স্বৈরাচারী আচরণ করছে, শিক্ষার্থীদের আন্দোলন থামাতে দমন পীড়ন চালাচ্ছে। অবিলম্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা বন্ধের দাবি জানান তারা। আপনি স্বজন হারানোর বেদনা বুঝেন ঠিকই, শুধু নিজেরটা বুঝেন, আর কারোটা বুঝেন না। আপনি কথায় কথায় বাংলাদেশের মানুষকে রাজাকার ট্যাগ দেন, আপনার মন্ত্রীরা ট্যাগ দেয়। আপনি 71 সনে কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আগামীকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল 10টা থেকে একইভাবে সকাল 12টা পর্যন্ত সারা দেশের অভিভাবক সমাজ যে যেখান থেকে পারি আমরা একত্রিত হব। অধিকার আদায়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। রক্ত যখন রাস্তায় ঝরে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল বন্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। এদিকে দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল এর পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত অনির্দিষ্টকালের জন্য মেট্রো চলাচল বন্ধ থাকবে। এদিকে দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাতিল করেছে এমিরেটস ও ক্যাথে প্যাসিফিক সহ কয়েকটি এয়ারলাইন্স কোম্পানি। ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিটিআরসি পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনকারীদের অগ্নিসংযোগে বেশ কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেবাটি চালু করতে সময় লাগছে। তবে শনিবারের মধ্যে সেবাটি স্বাভাবিক করার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে সংস্থাটি। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় টেলিভিশন কেবল নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে একদিন পর রাত থেকে শুরু হয়েছে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার।
গত 16 জুলাই নিহত 6 জনের মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ীদের চিহ্নিত করতে এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করতে সরকার প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে প্রধান করে তদন্ত কমিশন গঠন করেছে। শুক্রবার বিকেলে বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের পক্ষে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য জানান। তিনি আরও জানান, কমিশনের প্রধান সচিবিক সহায়তাকারী মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিটের সাথে 21 জুলাই আলোচনায় বসবেন। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে সবার বক্তব্য শুনে 30 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন কমিশন প্রধান। এই ছিল মধ্যরাতে খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালে খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।